দেখুন তর্কটা কি নিয়ে হচ্ছিল, যে অনেকে বলছেন যে রাষ্ট্র হোক বা রাজ্য, নেপাল হোক কিংবা ভারত, এখানেও প্যাটার্নটা এক। বৈভবের অহংকার এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার কোথাও কিন্তু বিরল নয়। আমি বলছি রাজ্যে এর আগে খানিকক্ষণ আগে বিশ্বনাথ দা বললেন, নিঃসন্দেহে আমার পরবর্তী বক্তা কৌস্তব তার জবাব দেবে, যে অনুজ পাণ্ডে এবং ডালিম পাণ্ডের প্রাসাদের ছবি দেখে এই রাজ্যের একাধিক বামপন্থী নেতা, তাদের অনেকে অন ক্যামেরা অবধি বলেছিলেন 2009 সালের 15ই জুন চমকে উঠেছিলেন যে প্রত্যন্ত গ্রামে প্রান্তিক মানুষের কুঁড়ে ঘরের পাশে ওই রকম মার্বেলে মোড়া প্রাসাদ বামপন্থার সঙ্গে যেত না, এই ছবি যায় না। দেখুন আজ যেভাবে মন্ত্রীদের বাড়ির লোককে মারা হচ্ছে, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আমি আলাদা করে এই বিষয়ে নিন্দা, সমালোচনা এবং এর আলোচনায় আসবো, কিন্তু এইটা তো সভ্য সমাজে হতে পারে না। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে যে ঔদ্ধত্য আর বৈভবের চূড়ান্ত প্রকাশ যখন হয়, সেটা মানুষ ভালো চোখে দেখে না, এটাও কিন্তু ইতিহাসে প্রমাণিত সত্য। কৌস্তব মানবে? আমি শুরুতে বলবো যে আজকে এবিপির আলোচনায় আরজিকর নেই, বালি নেই, কয়লা নেই, এসএসসি নেই, গরু পাচার নেই, কিন্তু তৃণমূলের প্রতিনিধি আছে। আর ন্যাশনাল ইস্যু, সেখানে বিজেপির প্রতিনিধি নেই, কেন বুঝতে পারছি না আমরা। প্রথম কথা আমি বললাম এটা। দ্বিতীয় কথা, একটা ঘটনা বলবো সুমনদা। পার্লামেন্টের অভ্যন্তরে, এই পার্লামেন্টের মোদী সরকার ক্ষমতায় এসেছেন, বিল এসছে পার্লামেন্টারিয়ানদের মাইনে বাড়বে। 1 লাফে প্রায় 80,000 টাকা মাইনে বাড়ছে এমপিদের ভারতের পার্লামেন্টে। তো আমাদের একজন সাংসদ, গোটা সিপিআইএম, যা সংখ্যা অল্প কিন্তু আপত্তি করেন, আর আরও কিছু লেফট পার্টি তারা আপত্তি করে। সেই সময় বিজেপির এক প্রতিনিধি বলছে যে তোরা তো কৌটো নাড়ানো পার্টি, কৌটে টাকা তুলে নিবি। দিস ইজ দ্য, এই যদি অ্যাটিচিউড হয়, বলছে আমাদের রাজ্যের বুদ্ধদেব ভট্টাচার্যের 7,000, 7,500 টাকা, 8,000 টাকার মাইনেতে হয়ে যেত, মুখ্যমন্ত্রীর মাইনে 2.5 লক্ষ টাকা। আমি বলছি যে এইগুলো থেকেই নানান সমস্যার হয় আর কি। নেতা, শুধু নেতাদের ছেলেমেয়েরা না সুমনদা, আমলাদের ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করে, কোথায় চলে যায়? আমলাদের ছেলেমেয়েরা, নেতাদের ছেলেমেয়েরা, ব্যাপক দুর্নীতি, এটা হয়েছে, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু রাজতন্ত্রতে ফিরে যাওয়ার চেষ্টা রয়েছে। আমাদের দেশের বিজেপির সাথে নেপালের কার সম্পর্ক, আরএসপি পার্টির কি সম্পর্ক আছে বের করতে হবে। দুর্নীতি ব্যাপক ইস্যু সেখানে। আমরা প্যাটার্ন দেখছি, এক ধরনের প্যাটার্ন। কি অবস্থা হলো বাংলাদেশের? ব্যাপক অভিযোগ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, নির্বাচনের অভিযোগ ছিল, কিন্তু বাংলাদেশ আজকে মোল্লাতন্ত্রের হাতে ক্ষমতা চলে গেছে। ইউনিসকে বসালো কে? এখানে অনেকে চীনের কথা বললেন, চীন নিয়ে আমাদের বাড়তি কোনো ভালোবাসা নেই, কিন্তু এখানে দেখলাম যে চীনের জন্য বুক চিনচিন করছেন, কিন্তু সিআইকে কেউ খুঁজে পাচ্ছেন না। সিআইএর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির জন্য সার্ক ঘোষিত দেশে যে অরাজকতা তৈরি হচ্ছে, এটাও খুঁজে বের করার দরকার আছে বলে আমরা মনে করছি। আমি আপনাদের বলছি যে নারকীয় ঘটনা, পুড়িয়ে মারা নারকীয় ঘটনা, কিন্তু নেপালের অল্প বয়সী ছেলে মেয়েদের কাজ নেই, এটা বাস্তবতা আছে এর পেছনে। আর তার মধ্যে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যান্ড যে জায়গায় চলে গেছে, আজকের সময় সোশ্যাল মিডিয়া ব্যান্ড করলে এরকম অবস্থাই হবেন। দেখবেন আমাদের দেশের সরকার, আবার রাজ্যের সরকার, অরূপদা অনেক ভাষা কথা বলল, অরূপদার কথা শুনে আমার ভালো লাগছিল। তৃণমূলের প্রতিনিধি, আমি বুঝতে পারছিলাম না অরূপদাকে ভাষণ দিল আয়নার সামনে, দেখবেন এখানে সোশ্যাল মিডিয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে, কদিন আগে চিঠি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু জিনিস হচ্ছে ব্যান্ড করতে হবে, কাজেই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আর আমি বলবো, আমি বলছি এটা হচ্ছে ক্ষমতার স্বভাব। তোমার মনে থাকবে যখন ইউপিএ সরকার ছিল, তারাও এই কপিল সিব্বাল, যিনি সকাল বিকেল এখন গণতন্ত্রের কথা বলেন, একটা বিল এনেছিলেন সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করার। আমি আবার বলছি এটা হচ্ছে ক্ষমতার ব্যাধি। একদম এর সাথে আমি একটা কথা বলবো। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললে, আমি সম্পূর্ণ সেই কথা স্বীকার করছি, কিন্তু পাশাপাশি বাম আমলেই কিন্তু অনুজ পাণ্ডের মার্বেলে মোড়া ওই জায়গায় ওই বাড়িটা হয়েছিল, যেটা বামপন্থী নেতাদেরও লজ্জা দিয়েছিল সেই সময়। অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের কথা এলো, পার্থচার্যের খাটের তলায় 50 কোটি টাকা এলো না, 11 কিলো সোনা, কতগুলো তৃণমূলের সাংসদ আর এমএলএ জেলে চলে গেল। যাই হোক, ঠিক আছে। তো কি অবস্থা হয়েছে পশ্চিমবাংলা তো পরিবর্তন হয়েছে। আমি কথাটা বলবো, তার সাথে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে ডুয়াল স্ট্যান্ড অফ বিজেপি থাকলে ভালো হতো। নেপালের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি কাল থেকে বলার চেষ্টা করছে, আবার বাংলাদেশের ক্ষেত্রে এক ধরনের স্ট্যান্ড বিজেপি। আমরা বলছি যে এই যে বন্ধুত্ব করতে গেছিল না ট্রাম্পের সাথে, খুব বন্ধুত্ব, ভারতবর্ষেও কিন্তু ফ্রেট চার্জের কারণে সাধারণ গরিব মানুষের কারখানায় কাজ নেই, গরিব মানুষ চাকরিচ্যুত হবে, সচেতন হতে হবে। এবং এর সাথে আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে স্বৈরাচার, অরাজকতা, ভোটে কারচুপি, দুর্নীতি, স্বজন পোষণ কোন জায়গায় একটা দেশের সরকারকে নিয়ে যেতে পারে। মানুষ যদি গণ অভ্যুত্থান করে, তুমি ভেনিজুয়েলা থেকে দেখবে আজ পর্যন্ত অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় মানুষ যদি গণ অভ্যুত্থান করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো যায়। কিন্তু তারপরও দাঁড়িয়ে আমি আরেকটা কথা বলবো, যে
কেন এই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, এর পেছনে প্যাটার্নের কারণে, পেছনে অন্য কোনো আন্তর্জাতিক মদত নেই তো? অনেকগুলো কথা বলতো। এক হচ্ছে, প্রথম কথা, মুখ্যমন্ত্রী স্যালারি নেন না, যেটা কৌস্তব খুব ভালো মতো জানে। মুখ্যমন্ত্রী স্যালারি মুখ্যমন্ত্রী গ্রহণ করেন না, এটা পরিষ্কার করে। দ্বিতীয়, তোমার বড় সময় বলি, তুমি শুনে না বাবা, এই যে মিডিয়া ব্যান নিয়ে এত জ্ঞানের বাণী দিচ্ছিল, আমার মনে হয় শুনুন, আনন্দবাজার পত্রিকা 54 দিন যেন কারা বন্ধ করে রেখেছিল, ছাপতে দেয়নি, পাশে বসে জ্ঞানের বাণী দিচ্ছে। আর এই যে বলছিল না, এই মানে নিজের পরিবারের নেপোকিড ইত্যাদি, আমরা তো এখনো জ্যোতিবাবুর নাতনিদের কথা বলিনি। মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে সবাইকে বাংলায় পড়ানো বাধ্যতামূলক করেছিল, আর নিজেদের ঘরের ছেলে মেয়েদের কোথায় পড়াতো? ইংলিশ মিডিয়াম স্কুলে। আজকে পরিষ্কার ছত্রিশ, আসলে কোথায় সমস্যাটা হয়, কমিউনিস্ট পার্টি যতদিন বিরোধী থাকে একটা রকম ইমেজ থাকে, যেখানে ক্ষমতায় আসে চূড়ান্ত স্বৈরাচার এবং চূড়ান্ত দুর্নীতি। নেপাল থেকে 34 বছর, বাংলার মানুষ বা নেপালের মানুষও প্রত্যেকে। আমি বলছি রাজনৈতিক দল সম্পর্কে একই কথা, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতায় থাকলে একরকম গণতন্ত্রের বাণী, আবার বিরোধী আসনে থাকলে গণতন্ত্রের বাণী একরকম। সেই দলটা যখন ক্ষমতায় পৌঁছচ্ছে তার একেবারে সম্পূর্ণ অনেক ক্ষেত্রে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। এ তো দিনের পর দিন, বছরের পর বছর আমরা দেখিয়ে এসেছি, এই দেশে দেখিয়েছি, এই রাজ্যেও দেখিয়েছি।